আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রিয় গল্পের ডায়েরিতে আপনাদের স্বাগতম। যথারীতি আবারও আমি ডিএইচ প্রিয় হাজির হলাম আপনাদের মাঝে। আপনাদের জন্য আমার আজকের আয়োজন মরণ স্বপ্ন গল্পের তৃতীয় পর্ব। গত পর্বে আমরা শুনেছিলাম ইরা নামের একটা মেয়ে ঘুমের মধ্যে মারা যাবার পর তাকে পোস্টমর্টেম করা হলে ধরা পড়ে ভেতর থেকে তার দেহে অনেক টর্চারের আলামত। এরপর পুলিশরা সকল মৃত মেয়েদেরকে কবর থেকে তুলে পোস্টমর্টেম করতে চায়, কিন্তু কবরে গিয়ে তারা লাশ খুঁজে পায়নি। এরপর শুরু হয় এই গল্পের আসল টুইস্ট, আর এই সকল টুইস্টে ভরা তৃতীয় পর্বটি আমি এখন আপনাদের মাঝে পাঠ করব। পর্ব ৩। লাস্ট 15 দিনে মারা যাওয়া প্রায় সবগুলো লাশই কবর থেকে উধাও হয়ে গেছে। শুধুমাত্র বাকি ছিল ফারিয়ার কবরটা। পুলিশ ফারিয়ার কবরটা খুঁড়ে দেখে তার লাশটা ঠিকই ছিল সেখানে। ইতিমধ্যে তার লাশে পচন ধরে গেছে। তা সত্ত্বেও পুলিশরা ফারিয়ার লাশটা তুলে নিয়ে যায় ফরেনসিক করতে। ফারিয়ার ফরেনসিক রিপোর্ট দেখে তো সবার ব্রু কপালে উঠে যায়, কারণ লাস্ট মারা যাওয়া মেয়েটা আর ফারিয়ার মারা যাওয়ার পেছনের রহস্যটা সেম। ফারিয়ার লাশেও ইরার লাশের মতো আলামত পাওয়া যায়। ভেতর থেকে লাশের হাত ও পায়ের রগগুলো কাটা, পিঠে অনেক আঁচড়ের দাগ, কলিজা ও ফুসফুস ফাটা ও রক্ত জমে থাকতে পাওয়া যায়। পুলিশের এবার এই মৃত্যুগুলো নিয়ে সন্দেহ জন্ম নেয়, কিন্তু পুলিশ কাউকেই কিছু জানায় না, কেননা বিষয়টা খুবই সেনসিটিভ। মানুষ এগুলো জানতে পারলে ভীত সন্ত্রস্ত হতে পারে, তাই পুলিশ এসব বিষয় চাপা রাখে তাদের ভেতর। আর কবর থেকে লাশ উধাও হয়ে যায় বলে এলাকার কবরস্থানগুলোতে রাতে নাইট গার্ডের ব্যবস্থা করে। এরপর পুলিশ নেমে পড়ে তদন্তে। এখন অবধি মারা যাওয়া ফারিয়া, মাহিয়া, শিমুলি, দীপালি, নীরা ও ইরা সবার ডেটা সংগ্রহ করে পুলিশ। ওরা সবাই স্টুডেন্ট ছিল, আর সকলের মৃত্যু হয়েছে ঘুমের মধ্যেই। এই মৃত্যুগুলো যতই অস্বাভাবিক হোক, গায়ের উপরিভাগে যেহেতু কোনো আলামত নেই, সেহেতু তাদের মৃত্যুকে সুইসাইড বলা যাবে না। তাই পুলিশ যাচাই করে দেখে ওদের কোনো শত্রু ছিল কি না। ওদের ফোন থেকে লাস্ট ডায়ালের নাম্বারগুলো কি কি, ওদের এইসব ডেটা কালেক্ট করেও কাউকে সন্দেহ করতে পারলো না পুলিশ, কারণ সন্দেহ করার মতো কোনো ডেটা কারো ফোনেই ছিল না। আর সবাই মারা গিয়েছে নিজেদের ঘরে ঘুমের মধ্যেই। তাই পুলিশ তাদের পরিবারকে জানিয়ে দেয় যে মৃত্যুগুলো আসলে স্ট্রোকের কারণেই হয়েছে। ভেতরে রক কাটা বা টর্চার হয়েছে এসব পুলিশ কাউকেই জানায় না। এরপর বেশ কিছুদিন ধরে কেউ মারা যায়নি, তবে ইদানিং পুলিশ কমিশনারের মেয়ে তাসনিম স্বপ্নে কিছু আজেবাজে ভীষণ দেখতে পায় বলে জানিয়েছে তার মাকে। স্বপ্নগুলো দীর্ঘ ছিল না, তবে সে স্বপ্নে একটা অদ্ভুত লোককে দেখতে পায়, যে কিনা তাকে মারার জন্য হাতে চাপাতি নিয়ে তাড়া করছে। কিন্তু হঠাৎ করেই তার ঘুম ভেঙে যাওয়ায় সে এ যাত্রায় বেঁচে যায়। সে তার এই স্বপ্নের কথা তার বাবাকে জানায়, কিন্তু তার বাবা এগুলোকে নেহাতি একটা স্বপ্ন ভেবে তার মেয়ের কথাকে জাস্ট উড়িয়ে দেয়। কিন্তু আচানকভাবেই পরদিন সকালে কমিশনারের মেয়েকেও তার রুমে মৃত অবস্থায় আবিষ্কার করে। তাকেও যথারীতি পোস্টমর্টেম করা হয়, আর তার ভেতরেও সব কিছুর সেম আলামত পাওয়া যায় যা আগের লাশগুলোর সাথে ঘটেছিল। তাসনিমের দেহের ভেতরেও অনেক টর্চারের দাগ পাওয়া যায়, হাত ও পায়ের রগ কাটা অবস্থায় পায়, এমনকি তাসনিমের গলাটাও কাটা ছিল ভেতর থেকে। এরপর এই বিষয়টাকে পুলিশ আর চাপা দিয়ে রাখতে চায় না। পুলিশ বুঝতে পারে বিষয়টা স্বপ্ন থেকেই হয়তো হচ্ছে, তাই পুলিশ ডিপার্টমেন্ট নিউজের মাধ্যমে দেশের সবাইকে সাবধান করে দেয় যে তারা যদি কেউ কোনো স্বপ্ন দেখে তা যেন তৎক্ষণাৎ পুলিশকে জানিয়ে দেয়। এজন্য তারা একটা 24 আওয়ার্স হটলাইনও চালু করে। ইতিমধ্যেই একটা ড্রিম রিসার্চ সেন্টার তৈরি করা হয়, যেখানে মানুষের স্বপ্ন নিয়ে গবেষণা শুরু হয়। এরই মধ্যে সেখানে অনেক মানুষ এসে দাবি করে তারা সবাই ইদানিং এমন অদ্ভুত কাউকে স্বপ্ন দেখছে যে তাদেরকে হত্যা করতে চায়। এদের মধ্যে বেশিরভাগই ইয়ং গার্লস ছিল। যাই হোক, এই ড্রিম কিলিংয়ের সকল রহস্য উন্মোচনের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ইন্সপেক্টর রাহিলকে। ইন্সপেক্টর রাহিল খুবই চঞ্চল আর দক্ষ একজন পুলিশ কর্মকর্তা। এই পর্যন্ত অনেক সিরিয়াল কিলারকে সে ধরতে পেরেছে, তাই ডিপার্টমেন্টের আস্থা এখন তারই উপর। পুলিশ থেকে জরুরি মিটিং করে এসব বিষয়ের ভার দেওয়া হয় রাহিলের উপর। একই সাথে সিআইডি থেকেও একটা টিম বানিয়ে তাদেরকেও এটার রহস্য ভেদ করার দায়িত্ব দেওয়া হয়। সিআইডি টিমে মোট
3জন সদস্য ছিল। সিআইডি টিমের প্রধানের নাম হলো মিলার, বাকি 2জন সীমার ও নিকেশ। পুলিশের যখন জরুরি মিটিং চলছে ঠিক তখনই একটা কল আসে ইন্সপেক্টর রাহিলের ফোনে। রাহিল ফোনটা কানে নিতেই শুনে গত রাতে কমিশনারের মেয়ের লাশটাও গায়েব হয়ে গেছে। এ নিয়ে এলাকায় পুরো হইচই বেঁধে যায়। ক্ষিপ্ত জনগণ পুলিশ ও প্রশাসনের উপর রেগে গিয়ে ফেটে পড়ে বিক্ষোভে। আর এখানেই আমাদের সবাইকে রহস্যের সাগরে ভাসিয়ে দিয়ে এই গল্পের 3য় পর্বটি শেষ হয়ে যায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় লাশগুলো কবর থেকে কিভাবে গায়েব হচ্ছে, আর কেই বা গায়েব করছে এগুলোকে? আপনাদের মূল্যবান মন্তব্য করুন কমেন্টের মাধ্যমে। আর এই পর্ব নিয়ে যে কোনো মন্তব্য করুন কমেন্ট বক্সে। আর আগের 2 পর্ব যদি না শুনে থাকেন তবে আমার চ্যানেলে প্রবেশ করে সেগুলো শুনে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অবিরাম।